নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে আরো একটি নতুন ইন্টারেস্টিং আর ফানি ভূতের গল্প নিয়ে এসেছি, যেটার নাম হলো ভূত নেই, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে শুরু করি। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, ভূত আর ভগবান নিয়ে তর্কের আজও শেষ হয়নি। যতদিন মানুষের মনে অনুসন্ধিৎসা থাকবে ততদিন শেষও হবে না। এই বিষয়ে পৃথিবীর বিদ্বান এবং সাধারণ লোক দুটো মত পোষণ করেন। কেউ বলেন বিজ্ঞান, ভূতের অস্তিত্ব মানে না। কিন্তু বিজ্ঞানই কি শেষ কথা? আমাদের সব প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারে? আবার কেউ বলেন ভূত নিশ্চয় আছে। এমন ঘটনা তোমাদের মধ্যে অনেকেই শুনেছ কিংবা দেখেছ। খ্যাতনামা ডাক্তারের যে মুমূর্ষু রোগীকে দিনের পর দিন চিকিৎসা করেও সারাতে পারে না, এক সামান্য ফকির রোগীর গায়ে হাত বুলিয়ে কিংবা তার মাথায় একটা রুদ্রাক্ষ ছুঁইয়ে তাকে সম্পূর্ণ নিরাময় করে তুলেছে। এতে বোঝা যায় আমাদের লৌকিক জগতের বাইরে আর একটা জগৎ আছে, যেটা ঠিক বিজ্ঞানের নিয়মে চলে না। তোমার পরজন্ম সম্বন্ধে অনেক কথা শুনেছ, সংবাদপত্রেও নিশ্চয় পড়েছ। জাতিস্বর নিয়ে দিন রাত আলোচনা হচ্ছে। সুদূর রাজস্থানের মরুর মধ্যে দিয়ে উটের পিঠে চেপে বাপের সঙ্গে ছোট 7 বছরের ছেলে চলেছে। হঠাৎ একটা গ্রামের কাছে এসে একটা কুটিরের দিকে হাত দেখিয়ে ছেলে বাপকে বলে, ওই দেখো বাবা, ওই আমার বাড়ি, ওখানে আমার আত্মীয় স্বজন সবাই আছে। বাবা প্রথমে কড়া ধমক দিল ছেলেকে, কিন্তু তাকে নিরস্ত করা গেল না। তার মুখে এক কথা, ওখানে আমার বুড়ো বাপ রয়েছে, বউ চন্দ্রা রয়েছে, ছোট্ট ভাই এক ভোরবেলা পিছন থেকে ধাক্কা দিয়ে আমাকে কুয়ার মধ্যে ফেলে দেয়, তুমি চলো না ওখানে। কৌতূহলের বশবর্তী হয়ে বাপ সেই কুটিরের সামনে গেল। দাওয়ারের উপর এক বৃদ্ধ বসে হাঁপছে, একটি বউ জল তুলছে কুয়ার থেকে। ছেলেটি উঠ থেকে নেমে হনহন করে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আমি কেশবপ্রসাদ, তোমার বড় ছেলে। দু চোখের উপর কোচকানো মাংসের স্তব নেমেছে, দৃষ্টিশক্তি ক্ষীণ। বৃদ্ধ ঝুঁকে পড়ে দেখে বলে, দিল্লাগি করতে এসেছ? আমার ছেলে আজ 8 বছর মারা গেছে। ভোরবেলা কুয়ার থেকে জল তুলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল কুয়ার মধ্যে। ছেলেটি বলল, না না, পিছলে পড়ে যায়নি, মাধবপ্রসাদ তাকে ঠেলে দিয়েছিল। তার মতলব ছিল আমি না থাকলে বাজরার ক্ষেত বাড়ি ঘর সবই সয়ে পাবে। যে বউটা জল তুলেছিল সে ছেলেটির কথায় আকৃষ্ট হয়ে কাছে এসে দাঁড়ালো। তার দিকে চোখ পড়তেই ছেলেটি চেঁচিয়ে উঠল, আরে চন্দ্রা, আমি কেশবপ্রসাদ, তোমার মরদ। চন্দ্রার বয়স বছর 30-এর কম নয়। সে 7 বছরের স্বামীকে দেখে হেসে ফেলল। চোখের কোণে একটু জল দেখা গেল। বলল, পাগল কোথাকার। ছেলেটির বর্তমান বাপ একটু পিছনে দাঁড়িয়েছিল। এবার সে এগিয়ে এসে বলল, কি ঝামেলা করছিস? দেরি হয়ে যাচ্ছে, চল। ছেলেটি যাবার কোনো লক্ষণই দেখালো না। দাওয়ার উপর বসে পড়ে বলতে লাগলো, কোন ঘরে সে শুতো, সে ঘরে কি আসবাব আছে, বাজরার ক্ষেতের পরিমাণ কত, বাপের দুবার সাংঘাতিক অসুখ করেছিল, বিকানির থেকে সেই হেকেম নিয়ে এসেছিল। আরো অনেক কথা সে বলল। সে কোন গায়ে বিয়ে করেছিল, চন্দ্রার বাপের নাম কি, এমনকি বিয়ে করে বউকে নিয়ে যখন ফিরছিল তখন মাঝপথে তুমুল বালির ঝড় উঠেছিল। সে আর চন্দ্রা সারা দিয়ে আবৃত করে উটের পেটের নিচে আশ্রয় নিয়ে নিজেদের বাঁচিয়েছিল। চন্দ্রা আর চন্দ্রার শ্বশুর তো অবাক। 7 বছরের ছেলে এত সব কথা জানলো কি করে? এবার ছেলেটি জিজ্ঞাসা করল, মাধবপ্রসাদ কি আসবে না? না, তাকে ক্ষেতের মধ্যে সাপে কামড়েছে, তুই যাবার 1 বছরের মধ্যেই। ছেলেটি যাবার মুখেই বাধা। চন্দ্রা তাকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। সে তাকে ছেড়ে দেবে না। ছেলেটি বলল, আমার নবজন্ম হয়েছে, নতুন আমির উপর তোমাদের কোনো দাবি নেই। আমার বাবা আছে, মা আছে, দাদারা আছে, সে সংসারে আমাকে ফিরে যেতেই হবে, এই নিয়ম। ছেলেটি বাপের সঙ্গে আবার উটের পিঠে চাপল, তবে মাঝে মাঝে সে পুরানো সংসারে আসতো। এই ছেলেটি জাতিস্বর। আগের জন্মের কথা তার সব মনে আছে। বিজ্ঞান এর কি ব্যাখ্যা দেবে? খবর পেয়ে বিখ্যাত এক গবেষক ছেলেটির কাছে গিয়েছিল, তাকে নানা পরীক্ষা করেছিলেন। শেষে এই সিদ্ধান্তে এসেছিলেন যে এর মধ্যে কোনো কারচুপি নেই, ছেলেটির সত্যি আগের জন্মের কথা মনে আছে।
এই রকম জাতিস্বরের কাহিনী ইদানিং অনেক শোনা যায়, শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও। ঠিক এমনিভাবে ভূতের কাহিনীও সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আজ তোমাদের এমনি এক ভূতের কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত, কাজেই এটা যে নির্ভেজাল সত্য কাহিনী এই বিষয়ে তোমাদের কাছে আমি হলফ করে বলতে পারি। আমার একজন খুব নিকট আত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MA BL, কিন্তু ওকালতি করে না, বেসরকারি অফিসের আইন বিভাগের উচ্চপদস্থ অফিসার। থাকতো পাইকপাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে। বান্ধবীটি এক স্কুলের শিক্ষিকা। জীবন দুজনের বেশ ভালোই কাটছিল। ছুটির দিনে সিনেমা কিংবা আরো অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হলো। পাত্র উচ্চ শিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানার আধা মালিক। আরতি আমার কাছে এসে দাঁড়ালো। আপনি তো অনেক কিছুর সন্ধান রাখেন, আমাকে একটা বাড়ি খুঁজে দিন। জিজ্ঞাসা করলাম, কি কিনবে? না না, ভাড়া নেব। খুব বড় দরকার নেই, দুজনের থাকবার মতন। একটু যেন ভালো এলাকায় হয়, আর দক্ষিণ কলকাতায় দেখবেন, কারণ ওর কারখানাটা কালীঘাটে। আমি নিজে থাকি বালিগঞ্জে, একেবারে লোকের কাছে। পরদিন থেকেই বাড়ি খোঁজা শুরু করে দিলাম। শুধু নিজে নয়, গোটা দুয়েক দালালকেও লাগিয়ে দিলাম। অনেক বাড়ির সন্ধান এলো, কিছু নিজে, কিছু আরতিকে সঙ্গে নিয়ে বাড়ি দেখতে লাগলাম। আরতি ভারী খুঁতখুঁতে মেয়ে, কোনো বাড়ি তার পছন্দ হলো না। কোনো না কোনো কারণে সব নাকচ করে দিল। 3 মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল। পার্কের সামনে প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে। খানতিনে কামরা, বারান্দা, বাথরুম, আবার ওরই মধ্যে এক ফালি উঠানো আছে। সে অনুপাতে ভাড়াও খুব বেশি নয়, 220। বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন। এ বাড়ি আরতির পছন্দ হয়ে গেল। শুধু আরতির নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সেদিনই 2 মাসের ভাড়া আগাম দেওয়া হলো। মাসখানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো। নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে। উঠানের পাশে সারি সারি টব, দেশি ফুল, বেল, জুই যেমন আছে, তেমনি বিদেশি ফুল, ডালিয়া, পপি, হলিহকও রয়েছে। এমন বাসা খুঁজে দেবার জন্য আরতি, আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল। এরপর অনেক দিন আরতির সঙ্গে দেখা হয়নি। অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল। সেখানে মাস 3 কাটিয়ে কানপুর, সেখানেও 1 মাসের উপর লেগে গেল। কলকাতা ফিরলাম প্রায় 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছি, আরতি এসে ঢুকলো। প্রথম নজরেই মনে হলো চেহারা একটু ম্লান। আরতি ভিতরে চলে গেল। বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার উপর বসে আছে। আমাকে দেখে বলল, আপনার সঙ্গে কথা আছে। কি বলো? শরীর খারাপ নাকি? চেহারাটা কেমন দেখাচ্ছে? আরতি মুখ তুলে বলল, রাত্রে একেবারে ঘুম হচ্ছে না। সে কি? ডাক্তার দেখাও, নইলে সত্যি অসুখে পড়ে যাবে। ডাক্তার কিছু করতে পারবে না। তার মানে? মানে বাড়িটা ভালো নয়। সে কি? স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাস প্রচুর। সেসব কিছু নয়, অন্য ভয় আছে। আমি ঠিক বুঝতে পারছি না। আরতি কিছুক্ষণ কি ভাবল, তারপরে আস্তে আস্তে বলল, ও বাড়িতে আমরা দুজন ছাড়াও অন্য একজন আছে। অন্য একজন আছে? হ্যাঁ, তাকে মাঝে মাঝে গভীর রাতে দেখা যায়। অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত, শুনতেই চাইতো না। কিন্তু আমি মৃত্যুর পরে আত্মার অস্তিত্বে বিশ্বাসী। আমার স্থির ধারণা, যারা অতৃপ্ত কামনা বাসনা নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হয়, তারা আবার ফিরে আসে। কখনো বায়বীয় মূর্তি, কখনো মানুষের রূপ ধরে ফেলে যাওয়া সংসারের মাঝখানে ঘুরে বেড়ায়। কি ব্যাপার, খুলে বলতো? বলছি। আরতি কোলের উপর রাখা ভ্যানিটি ব্যাগটা পাশেই নামিয়ে রাখলো। সহজ হয়ে বসে বলতে লাগলো, মাস 2 আগে হঠাৎ খুটখাট শব্দে ঘুম ভেঙে যায়। মনে হলো বাইরের ঘরে যেন কার পায়ের আওয়াজ। আশিস পাশেই শুয়েছিল। তার ঘুমের বহর তো জানোই। বুকের উপর দিয়ে 1 ব্যাটালিয়ন সৈন্য চলে গেলেও তার ঘুম ভাঙবে না। কাজেই তাকে ডাকার চেষ্টা না করে নিজে উঠে পড়লাম।
ভীতু এ বদনাম কেউ দিতে পারবে না, বরং সবাই জানে আমি রীতিমতো সাহসী। প্রথমে জানলা দিয়ে দেখলাম, কিছু দেখা গেল না, কিন্তু খুটখাট শব্দ ঠিক চলতে লাগলো। মনে হলো খড়ম পায়ে দিয়ে কে যেন পায়চারি করছে, অথচ কোনো লোককে দেখা গেল না। রাতের মাংস রান্না হয়েছিল, হাড়ের টুকরো রান্নাঘরে প্লেটের উপর পড়েছিল। খুব সম্ভবত ইঁদুর সেই হাড়ের টুকরো বাইরের ঘরে নিয়ে এসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। তখনই ঘুম এলো না। একবার ঘুম ভেঙে গেলে চট করে ঘুম আমার আসে না। এপাশ ওপাশ করতে লাগলাম। পাশের লোকটি অকাতরে নিদ্রা যাচ্ছে, নাক দিয়ে বিচিত্র ধ্বনি বের হচ্ছে। ঘরে হালকা সবুজ রঙের একটা বাতি জ্বলছিল। অন্ধকারে আমি ঘুমোতে পারি না, এ আমার ছেলেবেলার অভ্যাস। হঠাৎ দেখলাম দীর্ঘ একটা ছায়া আলোক আড়াল করে এই ঘর থেকে অন্য ঘরে চলে গেল। চমকে উঠে বসলাম। আশিসকে ডেকে বললাম, এই উঠ উঠ, ঘরের মধ্যে কে ঢুকেছে? আশ্চর্য মানুষ, চোখ খুলল না। পাশ ফিরতে ফিরতে বলল, ফ্লিট দিয়ে দাও। ছায়াটা সরে সরে বাইরের দেয়ালের সঙ্গে মিশে গেল, আর দেখা গেল না। আমি তখন বিছানার উপর উঠে বসেছি। মনকে বুঝালাম, এ শুধু চোখের ভুল, তা না হলে ছায়া দেখা গেল অথচ মানুষটাকে দেখা গেল না, তা কি হতে পারে? ভূতের কথা ভাবতেও পারিনি, কারণ ভূত আছে এমন অদ্ভুত কথা আমি কোনোদিনও বিশ্বাস করি না। আমি খুব মনোযোগ দিয়ে আরতির কথা শুনছিলাম। এবার বললাম, তারপর? তারপর দিনগুলি সব স্বাভাবিক, কোনো গোলমাল নেই। সে রাতে ভয় পেয়েছিলাম ভেবেই হাসি পেত। একেবারে ছেলে মানুষই কাণ্ড। আশিস কারখানার কাজে দিন চারেক জন্য জামশেদপুর গিয়েছিল। বাড়িতে আমি একলা। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। এবার এক্কেবারে স্পষ্ট দেখলাম দীর্ঘ এক হারা চেহারা, খালি গা, কাঁধের উপর ধবধবে সাদা উপবিত, কোচাটা ভাঁজ করে সামনে গোজা, মাথায় পাকা চুল, দুটি চোখ জবা ফুলের মতো লাল, গালে খোঁচা খোঁচা দাড়ির মধ্যে দিয়ে উঁচু চোয়াল দেখা যাচ্ছে। লোকটির ঊর্ধ্ব দৃষ্টি, হাতে সত্য একটা দড়ি, উপর দিকে কি যেন খুঁজছে। সেই মুহূর্তে শরীরের সব রক্ত জমে হিম শীতল হয়ে গেল। দু হাতে বুকটা চেপে ধরেও দ্রুত স্পন্দন কমাতে পারলাম না। মনে হলো তখনই হার্ট ফেল করবে। বিকৃত কণ্ঠে বললাম, কে কে ওখানে? লোকটি উপর থেকে দৃষ্টি নামিয়ে আমার দিকে দেখল। জ্বলন্ত দৃষ্টি, পলকহীন, সারা গায়ে কাটা দিয়ে উঠল। তখনই মনে হলো লোকটা এ জগতের কেউ নয়, অশরীর আত্মা। আস্তে আস্তে লোকটা পাশের ঘরে ঢুকে গেল। আমি খাট থেকে নামলাম, কিন্তু তার পিছনে যাবার সাহস হলো না। এই কথাগুলো বলবার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশ হয়ে গেছে। আমি বললাম, এরকম যখন ব্যাপার তখন না হয় এ বাড়ি ছেড়ে দাও, অন্য কোথাও বাড়ি খুঁজি। আরতি উত্তর দিল, তাতেও তো মুশকিল। আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাড়ির দেয়াল ভেঙে চুরে আমি দুটো ঘর বাড়িয়েছি। বাইরেটা চুনকাম ও ভিতরে রং দিয়েছি। গ্যাস বসাবার জন্য রান্নাঘরের অনেক অদলবদল করেছি। ভাড়ার থেকে মাসে মাসে কিছু করে টাকা কেটে রাখছি। সে টাকা শোধ হতে বছর দুয়েক লাগবে। তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। একটু ভেবে বললাম, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব। তিনি কি বলেন শুনি। দিন দুয়েকের মধ্যেই বাড়িওয়ালার কাছে গিয়ে হাজির হলাম। ঘর তার কৃষ্ণবর্ণ, বিপুলকায়। কলকাতায় কিছু বাড়ি আছে, কাঠের ব্যবসা। একটা ইজি চেয়ারে বসেছিল। আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, পারল না। কি খবর আমার কাছে হঠাৎ? আরতির কাছে শোনা সব কিছু বললাম। শেষকালে জিজ্ঞাসা করলাম, ঠিক করে বলুন তো, ও বাড়িটার কি কোনো দোষ আছে? দোষ মানে? মানে কেউ ও বাড়িতে অপঘাতে মারা গিয়েছিলেন? আগের কোনো ভাড়াটে? বাড়িওয়ালা মাথা নাড়ালো। না মশাই, এর আগে মাত্র 2 ঘর ভাড়াটে ছিল। অপঘাতে তো দূরের কথা, এমনি মৃত্যুও কারোর হয়নি। তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য চাঁদে যাচ্ছে, তখন কি সব ভূত প্রেতের কাহিনী আমদানি করছেন। তর্ক করলাম না। অনেক বিষয় আছে তর্ক করে বোঝানো যায় না, স্থূল উদাহরণ দেওয়া যেখানে সম্ভব নয়। চলে এলাম। তারপর মাস দুয়েক আরতির কোনো খবর নেই। আমি নিশ্চিন্ত, যাক, অপদেবতার উপদ্রব আর নেই, সব শান্ত।
কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো। কোটরগত চোখে বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি হে, শরীর খারাপ নাকি? আরতি কেমন আছে? আমার কথার উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল, একটু জল দিন। জল শুধু খেলো না, মুখে চোখে দিল। তারপর বলল, আরতিকে টলিগঞ্জে তার দিদির বাড়ি দিয়ে এসেছি। কালীঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না। কেন, কি হলো? আরতির কাছে তো কিছু কিছু শুনেছেন। আমি কিন্তু এ পর্যন্ত কিছু দেখিনি, কোনো শব্দও শুনিনি। সেই জন্য এতদিন আমিও আরতিকে ঠাট্টা করতাম। তাছাড়া ভূত আত্মা সবে আমার কোনোদিনই কোনো বিশ্বাস নেই। কাল একটা কাজে হাওড়ায় আটকে পড়েছিলাম। বাস বন্ধ, ট্যাক্সিও পাই না। কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়ি পৌঁছতে প্রায় 12টা হয়ে গিয়েছিল। আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল। যাক, আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কি একটা লাগলো। বাথরুমে আবার কে কি রাখলো? একটু কমজোরে বাতি, কিন্তু সে বাতিতে দেখতে কোনো অসুবিধা হলো না। ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বাথরুমটা অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া, আগে টালির ছাদ ছিল। আমরাই খরচ করে অ্যাসবেস্টস দিয়েছিলাম। উপরে দুটো কাঠের কড়ি, একটা দড়িতে দেহটা ঝুলছে, গলায় দড়ির ফাঁস। মাথাটা একদিকে কাত হয়ে পড়েছে, দুটো চোখ আধ বোঝা, জিভটা অনেকখানি বের হয়ে গেছে। বোধহয় জিভের উপর দাঁতের চাপ পড়েছিল, তাই জিভ কেটে রক্তের ফোঁটা ঝরে পড়ছে, কিছুটা দেহের উপর, কিছুটা মেঝেতে। পরনে আধময়লা ধুতি, কাঁধে পৈতে। মাথা উঁচু করবার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঠেকে গিয়েছিল। আমি সবকিছু ভুলে আরতি বলে চেঁচিয়ে উঠেছিলাম। আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল। আমার চিৎকারে ছুটে এসে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রথমে সে ঠিক বুঝতে পারেনি, তারপর উপর দিকে চোখ যেতেই ও মা গো বলে মেঝের উপর ছিটকে পড়ে অজ্ঞান। আরতির মুখে জলের ঝাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর বাকি রাতটা দুজনে বাইরের ঘরে বসে কাটালাম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথম ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন তার দিদির বাড়ি এলাম, তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে, দুটো চোখ করম চার মতন লাল। আমি চুপ করে বসে সব শুনলাম। আশিসের কথা শেষ হতে জিজ্ঞাসা করলাম, আরতি এখন কেমন আছে? খুব ভালো নয়, বিকালের ঘোরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। ওই লোকটা, ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিল দড়ি হাতে। আমি এখানে থাকবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই, ভয়টা কেটে গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সবকিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছা হলো। এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করছে। সে হয়তো আত্মহত্যা করবার নির্জন একটা জায়গা খুঁজছিল। তাই আশিসকে বললাম, চল একবার নিজের চোখে দেখে আসি। তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছো, তা তো নাও হতে পারে। পুলিশে খবর দেওয়া তোমাদের একটা কর্তব্য, তারা এসে মৃতদেহের ভার নেবে। আশিস আমার সঙ্গে চলল। তালা খুলে ভিতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম, কোথাও কিছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞাসা করলাম, কই হে, কোথায় তোমার ঝুলন্ত দেহ? রক্তের একটি ফোঁটাও তো কোথাও দেখছি না। আশিস রীতিমতো অপ্রস্তুত। সব চোখের ভুল, বুঝলে? আশিস মাথা নাড়ালো, কিন্তু দুজনেই ভুল দেখলাম। ওরকম হয়, একজনের ভয় আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায়। তুমিও দেখো না, কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দৃশ্য দেখে থাকো, তাহলে আজ কোথাও কিছু নেই, তা কি হতে পারে? এইখানটাই তো দেখেছিলে। মুখ তুলে উপরের দিকে দেখেই আমি থেমে গেলাম। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা, দড়িটা ফাঁসের আকারে ঝুলছে। অস্বীকার করব না, আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল। বুকের দাপাদাপি এত জোরে যে ভয় হলো স্পন্দন থেমে না যায়। এই দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি। আরও অবাক কাণ্ড, দড়ির ফাঁসটা অল্প দুলছে, অথচ কোথাও বাতাস নেই। বাইরে বাতাস থাকলেও বাথরুমে বাতাস ঢোকবার কোনো সুযোগই নেই। আশিসের সঙ্গে বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজিতা হওয়াও সম্ভব নয়। কোনো যুক্তিতর্ক বিচার করেও সমাধান করতে পারলাম না।
আরতিরা আর ও বাড়িতে ফিরে যায়নি। ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল আর্থিক লোকসান সত্ত্বেও। এই ঘটনার প্রায় মাস তিনেক পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি, হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। বেঞ্চে বসে আছে। আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, মশাই, সত্যি কথা বলুন তো, বাড়িটার কি রহস্য? আমার আত্মীয়টি তো থাকতে পারল না, পালালো। প্রথমে কিছুতেই বলবে না, অবশেষে আমার পীড়াপিড়িতে বলল, এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল। তা প্রায় বছর 10 আগে। পেটে শুল বেদনা ছিল। বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল। তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয়। তারপর থেকে যারা ভাড়াটে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতে পারে না। আমি বললাম, গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করেননি কেন? করার চেষ্টা করেছি মশাই, অনেকবার করেছি। প্রত্যেকবার এক একটা বিপদ। বুড়ার আত্মীয়রা গয়া গিয়েছিল পিণ্ড দিতে। 3 দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি। ধর্মশালা থেকে বের হতেই পারল না। আমি নিজে একবার গিয়েছিলাম। ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে 1 মাস হাসপাতালে শয্যাগত। পুরোহিত দিয়ে শান্তি সস্তায়নের আয়োজন করার চেষ্টা করেছিলাম, সেখানেও বিপত্তি। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙড় তার মাথায় পড়ল। পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল। ব্যাস, তারপর থেকে আর কোনো পুরোহিত আসতে রাজি হলো না। কি করি বলুন তো? সেই উত্তর জানা ছিল না, কাজেই সেদিন বাড়িওয়ালার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। একটা কথা শুধু মনে হয়েছে, পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়, প্রেতজনী বলে কিছু নেই, তারা কালীঘাট অঞ্চলের এই বাড়িটায় রাত কাটিয়ে যান। বাড়িটা এখনো খালি। ঠিকানা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্য আমি ভালো মন্দ হয়ে গেলে কোনো কিছুর জন্য দায়ী থাকব না। এই বলে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন আর নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে জানান আপনার কি মনে হয় এই বাড়িতে ভূত ছিল কি না, বা আপনি ভূতকে বিশ্বাস করেন কি না। এমন ইন্টারেস্টিং আরো ভূতের গল্প শোনার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার চলে আসবো আরো একটি নতুন ভূতের গল্প নিয়ে। নমস্কার।